গুড মর্নিং। তো আজকে মেছেদা থেকে আমি ট্রেন ধরে চলে যাব খড়গপুর, সেখান থেকে যাব পুরুলিয়া, খড়গপুর থেকে ধরবো রূপসী বাংলা এক্সপ্রেস। তো সেই রূপসী বাংলা এক্সপ্রেস ধরে আমি চলে যাব পুরুলিয়ায়। তো সেই ট্রেন জার্নি আজকে আমার এই ভিডিওতে থাকবে। তো কীভাবে সুপারফাস্ট ট্রেন ধরে রূপসী বাংলা ধরে আমি পুরুলিয়ায় পৌঁছে যাই কত সহজে, সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলুন, সঙ্গে থাকুন। এই খড়গপুর যাওয়ার জন্য ট্রেন ঢুকছে। অ্যাকচুয়ালি এদিকে মানে প্রচুর ট্রেনের লেট থাকে, তো আজকে দেখছি ট্রেনটা টাইমেই ঢুকছে। ট্রেন ঢুকে গেছে, তেমন অতটা বেশি ভিড় নেই। এবার পড়েছি খড়গপুর স্টেশনে। আমি অ্যাকচুয়ালি মেছা থেকে ট্রেনটা ধরে এলাম খড়গপুর মিদনাপুর লোকালে, আর এখন বাজে 6:50, আর একটু পরেই ঢুকে যাবে রূপসী বাংলা সুপারফাস্ট এক্সপ্রেস। আর ওর টাইম হচ্ছে 7:50 খড়গপুর থেকে ছাড়ে, আর 4 ঘন্টা 23 মিনিট লাগে। 12:30 নাগাদ পুরুলিয়া পৌঁছে যায়, যাওয়ার টাইম থাকে। আর এর জন্য ভাড়া পড়েছে আমার কাছে 120 টাকা। আমি প্রেস টিকিট নিয়েছি, রিজার্ভেশন। আর জেনারেল টিকিট হলে হয়তো একটু কম পড়তো, আর এসি হলে আর একটু বেশি পড়তো। আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো ট্রেনের টাইম, নাম্বার আর টিকিট প্রাইস। আর এটা পুরুলিয়া যাওয়ার জন্য খুব ভালো ট্রেন এবং সুপারফাস্ট, এবং এটি খুব রাইট টাইমে থাকে। আর সাঁতরাগাছি থেকে ছেড়ে আসে। আর 7:50 টাইম বললাম। এবার দেখা যাক আজকে কখন ঢোকে। ঢুকলে আমাদেরকে আবার আমি দেখাচ্ছি। এই রূপসী বাংলা ট্রেনটি খড়গপুর থেকে কোন কোন রুটে পুরুলিয়া পৌঁছবে সেটা আপনাদের একবার দেখিয়ে দিই। প্রথমে ফার্স্ট স্টপেজ মেদিনীপুর, তারপর শালবনী, চন্দ্রকোনা রোড, গড়বেতা, তারপর বিষ্ণুপুর, তারপর বাঁকুড়া জংশন, তারপর ছাতরা, আলতা জংশন, আনাড়া, তারপর পুরুলিয়া জংশনে পৌঁছবে এই ট্রেনটি। একটা জিনিস ভালো লাগলো, খড়গপুর স্টেশনের টিকিট কাউন্টারে দেখলাম যে সারমেয়রা খুব বাইরে হালকা বৃষ্টি হচ্ছে, তাই ভিতরে ঢুকেই বসে আছে। কেউ কিন্তু এদের তাড়াচ্ছে না। এরা এখানে নাকি রেগুলারই এরকম শুয়ে থাকে, আরাম করে। ভালো লাগলো দেখে এটা। এবার রূপসী বাংলা সুপারফাস্ট এক্সপ্রেস ঢুকছে খড়গপুরে। এই ঢুকে গেল ট্রেনটি। রূপসী বাংলা সুপারফাস্ট এক্সপ্রেস ঢুকে গেছে। তো এর টাইম ছিল এখানে ছাড়া 7:50, তো এখন 7:54 হয়েছে, একটু লেট আছে। তো এটা সাধারণত 1 নম্বরে দেয়, আজকে দিয়েছে 5 নম্বর প্ল্যাটফর্মে খড়গপুরে। তো আমার পড়েছে D134। তো আমি সিটে উঠে যাব, উঠে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে রিজার্ভেশন বগি। তো আমার পড়েছে 100 টাকা টিকিট। তো আমি রিজার্ভেশন করেছিলাম। এখানে জাস্ট 2 মিনিটের হল্ট দিল, তারপর ট্রেন ছেড়ে দিয়েছে। বেশিক্ষণ দাঁড়ালো না, যেহেতু ট্রেনটা সামান্য একটু লেট আছে। 7:58 ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেন ছেড়ে দিয়েছে, আর একদম রাইট টাইমেই রয়েছে 7:50। আর এর ফার্স্ট স্টপেজ মেদিনীপুর। ট্রেন এখন দাঁড়িয়ে রয়েছে মেদিনীপুর স্টেশনে, আর এখানে 10 মিনিটের হল্ট। এখন বাজে 8:16। জাস্ট এই 8:15 ট্রেন পৌঁছলো মিদনাপুর স্টেশনে, আর 8:26 ছাড়বে। এখানেও কিছু প্যাসেঞ্জার উঠলো, আর আমার রিজার্ভেশন 2S মানে চেয়ার কারে। তো এখানে কিছু সিট এখনও রয়েছে, হয়তো নেক্সট স্টেশনে হয়তো এটা ফিল আপ হবে। কারণ আমি কালকে যেমন টিকিট কেটেছিলাম, প্রায় 230টা মতো সিট খালি ছিল। কালকে আমি টিকিট কেটেছি রাত্রি 8টার সময় আজকের ট্রেনের জন্য। তো দেখা যাক, হয়তো পুরো ফিল আপ হয়ে যাবে, হয়তো খালিও থাকতে পারে। আর এর সামনে রয়েছে এসি বগি। তো মোটামুটি এই ট্রেনটায় টিকিট পাওয়া যায় খুব, মানে শনিবারটা বা অন্য এমার্জেন্সি দিন ছাড়া পাওয়া যায় মোটামুটি। তাও আপনারা মানে কাটতে চাইলে একটু আগে থেকে কেটে নিতে পারবেন। এখন বাজে 8:22, মিদনাপুর স্টেশনে রয়েছে ট্রেনটি। আর ট্রেনে তো হকার রয়েছে, মুড়ি, চা সব কিছুই পাওয়া যাচ্ছে। 8:26
ট্রেন ছেড়ে দিয়েছে মেদিনীপুর স্টেশন থেকে। আর এর পরের স্টপেজ হচ্ছে শালবনী। বেশিক্ষণ দাঁড়ালো না, আটটা 45। এখন পৌঁছলো শালবনী স্টেশন। এই শালবনী স্টেশন, এবার ট্রেন ছেড়ে দেবে। এবার এই সিগন্যাল দিয়ে দিয়েছে। এই যে শালবনী, এই শালবনী নামটি এসেছে কিন্তু শাল গাছ থেকে। একসময় এই অঞ্চল বিস্তীর্ণ শালবনে আচ্ছাদিত ছিল, তাই এর নাম হয় শালবনী। আর এই শালবনী হচ্ছে পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু অংশ জুড়ে রয়েছে এই শালবনী। এই অঞ্চলে প্রাগৈতিহাসিক বসতি নিদর্শন পাওয়া গেছে এবং প্রাচীনকালে জৈন ও বৌদ্ধ ধর্মের প্রভাব এখানে ছিল। পরবর্তীকালে এটি শশাঙ্ক, পাল, সেন, উড়িষ্যার গজপতি এবং মুঘল শাসনের অধীনে আসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই শালবনীতে একটি রয়্যাল এয়ারফোর্স RAF বিমানঘাঁটি ছিল। যুদ্ধের সঙ্গে যুক্ত ছিল ব্রিটিশ সেনা কর্মকর্তার সমাধিও এই অঞ্চলে রয়েছে বলে উল্লেখ পাওয়া যায়। পশ্চিম মেদিনীপুরের অন্যান্য অঞ্চলের মতো শালবনীর মানুষও ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। জঙ্গলমহল অঞ্চলে স্বাধীনতা সংগ্রাম ও কৃষক আন্দোলনের প্রভাব এখানে দেখা যায়। আর এই শালবনীতে রয়েছে এক রাজবাড়ি। আর এই শালবনীর রাজপরিবারের সঙ্গে রাজা হরগোবিন্দ বন্দ্যোপাধ্যায়ের নাম বিশেষভাবে জড়িত। তিনি তার পিতা ডক্টর কেশবচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি হিসাবে জমিদারি পরিচালনা করতেন। তার আমলে শিক্ষা ও সংস্কৃত চর্চার উল্লেখযোগ্য উন্নতি হয়। তিনি প্রতিষ্ঠা করেছিলেন হরগোবিন্দ চতুষ্পাঠী, যেখানে সংস্কৃত শিক্ষা ও স্বাস্থ্য চর্চা হতো। এই প্রতিষ্ঠান একসময় পশ্চিম মেদিনীপুরের অন্যতম বিদ্যাপীঠ হিসাবে পরিচিত ছিল। আর এই হরগোবিন্দ এই হরঠাকুর রাজা হরগোবিন্দ বন্দ্যোপাধ্যায় হরঠাকুর নামেও পরিচিত ছিল। তার অবদান ছিল অনেক। সংস্কৃত শিক্ষা বিস্তারে বহু টোল প্রতিষ্ঠান, হরগোবিন্দ চতুষ্পাঠী প্রতিষ্ঠা, দারিদ্র ছাত্রদের শিক্ষার সুযোগ করে দিয়েছেন উনি। ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের উনি ছিলেন পৃষ্ঠপোষকতা। আর এই যে এখানে আগেই বলেছিলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে RAF শালবনীতে যে বিমান ঘাঁটি ছিল, সেটি ছিল 1942 থেকে 1946 অবধি এই বিমান ঘাঁটি। এটি ব্রিটিশ বিমান বাহিনীর বোমারু বিমান পরিচালনা ঘাঁটি ছিল। এখান থেকে বার্মা আর এখানে মালওয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার সামরিক অভিযান পরিচালিত হতো। এখন বাজে সকাল 9টা। তো ট্রেন এখন চন্দ্রকোনা রোডে পৌঁছেছে। এবার এখানে বেশি কোনো স্টপেজ নেই, ছেড়েও দিল সঙ্গে সঙ্গে, জাস্ট 30 সেকেন্ড দাঁড়াবে। ট্রেন ছেড়ে দিল চন্দ্রকোনা রোড থেকে। তো চন্দ্রকোনা রোডের ইতিহাস সম্পর্কে আপনাদের কিছু ইনফরমেশন আমি দিই। তো এই চন্দ্রকোনা রোড পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা 3 ব্লকের একটি গুরুত্বতম জনপদ। এটি চন্দ্রকোনা শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত এবং সড়ক ও রেল যোগাযোগের কারণে বহু বছর ধরে এটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হিসাবেও পরিচিত। আর চন্দ্রকোনা রোড নামটি এসেছে চন্দ্রকোনা শহরের সাথে যোগাযোগকারী প্রধান সড়ক থেকে। ব্রিটিশ আমলে এখানে রেল স্টেশন গড়ে ওঠার পর স্টেশনটির নাম রাখা হয় চন্দ্রকোনা রোড এবং ধীরে ধীরে আশেপাশের এলাকাও এই নামেও পরিচিত হয়ে ওঠে। আর 1903 থেকে 1904 সালে বেঙ্গল নাগপুর রেলওয়ে খড়গপুর, বাঁকুড়া, আদ্রা রেল লাইন নির্মাণ করেন। সেই সময় থেকে চন্দ্রকোনা রোড স্টেশন একটি গুরুত্বপূর্ণ রেল জংশন হিসাবে বিকশিত হয়। কৃষিজ পণ্য, কাঠ এবং অন্যান্য সামগ্রী পরিবহনে এই স্টেশনের বড় ভূমিকা ছিল। আর চন্দ্রকোনা রোডের ঐতিহাসিক গুরুত্ব অধ্যায় হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিমান ঘাঁটি। 1942 থেকে 1945 সালের মধ্যে ব্রিটিশরা এখানে একটি সামরিক বিমান ঘাঁটি নির্মাণ করে। এই ঘাঁটি থেকে মিত্রশক্তির বিমান বার্মা ফ্রন্টে যাতায়াত করত। যুদ্ধ শেষ হওয়ার পর বিমান ঘাঁটির ব্যবহার কমে যায় এবং বর্তমানে এর অনেক অংশ পরিত্যক্ত অবস্থায় রয়েছে, যদিও রানওয়ের কিছু অংশ এখনও দেখা যায়। আর চন্দ্রকোনা রোড ও আশেপাশে এলাকার স্বদেশী আন্দোলন, অসহযোগ আন্দোলন এবং ভারত ছাড়ো আন্দোলনের প্রভাব পড়েছিল।
বহু স্থানীয় মানুষ ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেন এবং বৃহত্তম মেদিনীপুর অঞ্চলের জাতীয়তাবাদী কর্মকাণ্ডের সাথে এখানে যুক্ত ছিল। আর চন্দ্রকোনা রোড দীর্ঘদিন ধরে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রামের সংযোগস্থল হিসাবে পরিচিত। জাতীয় সড়ক এবং রেলপথের কারণে এটি একটি গুরুত্বপূর্ণ বাজার কেন্দ্র পরিণত হয়েছে। কৃষিজ পণ্য, ধান, আলু এবং বনজ দ্রব্যের ব্যবহার এখান থেকেই পরিচালিত হয়। আর চন্দ্রকোনা রোডে উচ্চশিক্ষার প্রসারের জন্য গৌরবগঞ্জ মেমোরিয়াল কলেজ 2008 সালে প্রতিষ্ঠিত হয়। এটি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অন্তর্ভুক্ত এটি। আর দ্বিতীয় বিশ্বের সময় চন্দ্রকোনা রোডের বিমানঘাঁটি পূর্ব ভারতের গুরুত্বতম সামরিক ঘাঁটি হিসেবেও একটি পরিচিত ছিল। এখন বাজে 9:12। ট্রেনটা খুব ভালোই যাচ্ছে। বড়বেতা স্টেশনে দাঁড়ালো সে ট্রেন, বেশিক্ষণ নয়, জাস্ট 40 সেকেন্ড থেকে 1 মিনিট দাঁড়ালো, ছেড়েও দিয়েছে। এখানে বেশিক্ষণ দাঁড়ায় না। যেটা দেখলাম যে মেদিনীপুরে দাঁড়িয়েছিল অনেকক্ষণ, তারপর থেকে কোনো স্টপেজে জাস্ট 1 মিনিটের কম এই সময় দাঁড়াচ্ছে, নিয়ে ট্রেন ছেড়ে দিচ্ছে। আর ট্রেন রাইট টাইমই রয়েছে এখন। এবার গড়বেতা সম্পর্কে আপনাদের কিছু ইনফরমেশন দিই। গড়বেতা পশ্চিম মেদিনীপুর জেলার একটি প্রাচীন জনপদ, যা শিলাবতী নদীর তীরে অবস্থিত। প্রাচীন ইতিহাস, মন্দির স্থাপত্য, লোককথা এবং স্বাধীনতা সংগ্রামের কারণে এই অঞ্চল বিশেষভাবেই পরিচিত। আর গড়বেতা নামের উৎপত্তি নিয়ে একাধিক মত রয়েছে। একটি মতে গড় অর্থ দুর্গ বা সংরক্ষিত নগর, আর বেতা বা বেড়া অর্থ জলখাল বা প্রাকৃতিক পরীক্ষা। প্রাচীন গড়বেতা চারিদিকে খাল দ্বারা বেষ্টিত ছিল বলে এই নামের উৎপত্তি। আরেকটি লোককথা অনুযায়ী দেবী সর্বমঙ্গলার আশীর্বাদে তাল ও বেতাল মন্দিরের দিক পরিবর্তন করেছিলেন, এবং সেই কিংবদন্তি থেকেই গড়বেতা নামটি প্রচলিত হয়। আর এই গড়বেতা শহর মহাভারতের সঙ্গে এই নামটি যুক্ত রয়েছে। স্থানীয় ঐতিহ্য অনুযায়ী গড়বেতা অঞ্চলের প্রাচীন যে বকদ্বীপ রয়েছে, আর যেটি লোকবিশ্বাসে বলা হয় মহাভারতের বকাসুর এই অঞ্চলে বাস করত এবং ভীম তাকে বধ করেছিল। যদিও এটি ঐতিহাসিকভাবে প্রমাণিত নয়, তবুও এই কাহিনী গড়বেতার সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অংশ। আর এখানে রয়েছে রায়কোটা দুর্গ। 1500 শতকে রাজপুত বংশীয় গজপতি সিংহ বাগড়ি অঞ্চলে শাসন প্রতিষ্ঠা করেন, এই রায়কোটা দুর্গ নির্মাণ করেন এবং ঐতিহাসিক সূত্রে উল্লেখ রয়েছে এটি। বর্তমানে দুর্গটি ধ্বংসাবশেষে পরিণত হলেও এটি গড়বেতার অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্যস্থল। আর আমার এই গড়বেতার যে রাজবাড়ির কথা বললাম, তার একটি ভিডিও আমার ইউটিউবে রয়েছে, পারলে আপনারা একবার দেখে নিতে পারেন। আর এখানে রয়েছে সর্বমঙ্গলা মন্দির। এই সর্বমঙ্গলা টেম্পল গড়বেতার সবচেয়ে বিখ্যাত ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনা। ধারণা করা হয় এর প্রাচীন অংশ কয়েক শতাব্দী পুরনো। এটি দেবী দুর্গার সর্বমঙ্গলা রূপে উৎসর্গ করা হয়। দুর্গাপুজো এবং অন্যান্য উৎসবে এখানে বহু ভক্তের সমাগম হয়। আর এখানে রয়েছে গনগনি। গনগনি শিলাবতী নদীর তীরে অবস্থিত একটি প্রাকৃতিক গিরিখাত। লাল ল্যাটেরাইট নদীর ক্ষয়ের ফলে তৈরি এই বহু প্রাকৃতিক অঞ্চলকে বাংলার গ্র্যান্ড ক্যানিয়নও বলে থাকেন। এটি গড়বেতার অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ এই গনগনি। এবার ট্রেন ঢুকছে বিষ্ণুপুর শহর। সেই বিষ্ণুপুর যেখানে পোড়ামাটির জিনিসপত্র পাওয়া যায় খুব সস্তায়। ঢুকে গেছে বিষ্ণুপুর স্টেশনে। এই বিষ্ণুপুর শহরটি যথেষ্ট বড় এবং খুব নামকরা এই শহর। আর এখানকার যে মানুষ যারা থাকেন তারা নাকি খুব ভালো হয় মনের দিক থেকে। এখন বাজে 9:32, আর 9:34 বেজে গেছে, ট্রেনও ছেড়ে দিয়েছে। আর এই বিষ্ণুপুর শহর এটি কিন্তু পশ্চিম মেদিনীপুরে নয়, বাঁকুড়া জেলায় পড়ে গেছে। আর এই বিষ্ণুপুর শহর টেরাকোটা মন্দির, মল্ল রাজবংশ, বালুচরি শাড়ি এবং
বিষ্ণুপুর ঘরানার সঙ্গীতের জন্য এটি বিশ্ববিখ্যাত। আর এই মল্ল রাজবংশের যে রাজধানী সেটি বিষ্ণুপুরে। প্রায় 1000 বছর ধরে বিষ্ণুপুর ছিল মল্ল রাজাদের রাজধানী। ঐতিহ্য অনুযায়ী আদিমল্ল মল্ল রাজবংশ প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে জগৎমল্ল রাজধানী বিষ্ণুপুরে স্থানান্তর করেন এবং এখান থেকে শহরের বিকাশ শুরু হয়। আর বিষ্ণুপুরের সবচেয়ে বড় পরিচয় তার পোড়ামাটির টেরাকোটা মন্দির। প্রধান টেরাকোটা মন্দিরগুলো হলো রাসমঞ্চ, জোড়া বাংলা মন্দির, শ্যামরায় মন্দির, মদনমোহন মন্দির ও লালজি মন্দির। বাঁকুড়ার স্টেশনে ঢোকার ঠিক আগে, হয়তো লাইট ক্লিয়ার নেই, দাঁড়িয়ে পড়েছে, প্রায় 10 মিনিট দাঁড়িয়ে রয়েছে ট্রেনটা। প্যাসেঞ্জাররা সব উঠে পড়েছে এই আপনার বাঁকুড়ার নামবে বলে। এই বিষ্ণুপুর থেকে এবার ট্রেনটা খালি হওয়া শুরু করেছে। আর এখন বাজে 10টা 8। ট্রেন ঢুকছে এখন বাঁকুড়া স্টেশনে। একদম রাইট টাইমই আছে ট্রেন। মাঝখানে যে একটু লেট করেছিল সেটা মেক আপ করে দিয়েছে। এই হলো বাঁকুড়া স্টেশন। বাঁকুড়া স্টেশনে কিন্তু যথেষ্ট জনবহুল শহর এবং খুবই বড় শহর। এখানে মেডিকেল কলেজও রয়েছে। ট্রেনে কালো জাম বিক্রি হচ্ছে। 250 গ্রামের দাম 100 টাকা। দেখে তো ভালো মনে হচ্ছে, জানি না ভিতরে কি আছে তোলার দিকে। এখন 10টা 13, বাঁকুড়া থেকে ট্রেন ছেড়ে দিল। আর এই বাঁকুড়ার অনেক ইতিহাস রয়েছে। এটি একটি ঐতিহাসিক শহর। আর এই বাঁকুড়া অঞ্চল প্রাচীন রাঢ়ভূমি এর অন্তর্গত ছিল। প্রত্নতাত্ত্বিক প্রমাণ অনুযায়ী প্রায় 1000 খ্রিস্টপূর্বাব্দে দ্বারকেশ্বর নদীর তীরে তাম্র পাথর যুগের মানুষের বসতি গড়ে উঠেছিল এখানে। আর এখানেই রয়েছে শুশুনিয়া পাহাড়। শুশুনিয়া পাহাড় বাঁকুড়ার একটি অন্যতম প্রাচীন ঐতিহাসিক স্থান। এখানে চতুর্থ শতকে রাজা চন্দ্রবর্মনের শিলালিপি পাওয়া গেছে, যা বাংলার প্রাচীন ইতিহাসে এক গুরুত্বপূর্ণ নিদর্শন। তারপর তো এখানে রয়েছে মল্লভূম ও বিষ্ণুপুর রাজ্য। আর টেরাকোটার অনেক মন্দির রয়েছে, রাসমঞ্চ, জোড় বাংলা মন্দির, শ্যামরায় মন্দির, মদনমোহন মন্দির। আর এখানে জৈন এবং বৌদ্ধদের অনেক প্রভাব ছিল একসময়। আর এইখানেই ঘটেছিল মারাঠা বর্গী আক্রমণ। 1740 দশকে মারাঠাদের বর্গী আক্রমণে বাঁকুড়া ও বিষ্ণুপুর অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এর ফলে মল্ল রাজ্যের শক্তি দুর্বল হয়ে পড়ে। আর ব্রিটিশ শাসনে 1760 সালে বিষ্ণুপুর অঞ্চল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। 1787 সালে বিষ্ণুপুরের বীরভূমের সঙ্গে যুক্ত করা হয়। আর 1881 সালে বর্তমান বাঁকুড়া জেলা গঠিত হয়। বাঁকুড়ার লোকশিল্প খুবই উন্নত, এখানকার লোকশিল্প। এখন বাজে 10টা 57। এখন বাজে 10টা 57। তো এখন পশ্চিমবাংলা সুপারফাস্ট এক্সপ্রেস এখন আদ্রা পৌঁছে গেছে। আর 2টো স্টপেজ পরই পুরুলিয়া। তো এখানে জানি না কতক্ষণ দাঁড়াবে। তো ভালোই আসছে ট্রেনটা, কোনো অসুবিধা নেই সেরকম। শুধু মাঝখানে বাঁকুড়ার আগে 10 মিনিট একটু দাঁড়িয়েছিল স্টেশনের আগে। আর কোনো সমস্যা নেই, বাকি ভালোই আসছে। তাই 11টা 3 সিগন্যাল দিয়ে দিয়েছে, আদ্রা থেকে ট্রেনটা ছেড়ে দিল এবার। আর এই আদ্রাতেই রয়েছে কাশীপুর রাজবাড়ি, যেটি পর্যটনের জন্য আদর্শ জায়গা। অনেক মানুষ এখানে আসেন এই রাজবাড়ি দেখার জন্য। আর 14ই ডিসেম্বর 1889 সালে আদ্রা বেঙ্গল নাগপুর রেলওয়ের একটি গুরুত্বপূর্ণ রেলকেন্দ্র হিসাবে আত্মপ্রকাশ করে। এর প্রধান উদ্দেশ্য ছিল ঝড়িয়ার কয়লাক্ষেত্র এবং বার্নপুরের ইস্পাত শিল্পের সঙ্গে রেল যোগাযোগ স্থাপন করা। বর্তমান আদ্রা স্টেশনের ভবন 1905 সালে সময়কালে স্থাপিত হয়েছিল। আর এটি ব্রিটিশ আমলে আদ্রা ছিল একটি পরিকল্পিত রেলওয়ে কলোনি। এখানে ব্রিটিশ কর্মকর্তা, অ্যাংলো ইন্ডিয়ান পরিবার এবং ভারতীয় রেলকর্মীরা বসবাস করতেন এই আদ্রাতে। সেই কারণে এই শহরে ইংরেজি শিক্ষার প্রসার, গির্জা এবং রেলওয়ে হাসপাতালের মতো আধুনিক পরিকাঠামো এখানে গড়ে উঠেছিল। আর এইখানে এই আদ্রাতে রয়েছে জয়চণ্ডী পাহাড়, যা ঐতিহাসিক ও পর্যটন দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ।
এছাড়াও করপঞ্জন কোট এবং পাঞ্চেত অঞ্চলের ঐতিহাসিক নিদর্শনও কাছাকাছি এই আদ্রাতে রয়েছে। আদ্রা হচ্ছে যথেষ্ট ঘোরার খুব ভালো জায়গা। স্টেশন আনারা, আর বাজে 11:22। এখানে জাস্ট পৌঁছলো এই ট্রেন, কিছুক্ষণ দাঁড়াবে এবং 30 সেকেন্ডের মতো, 1 মিনিট এর ভিতরেই সিগন্যাল দিয়ে দিয়েছে, হর্ন দিয়ে দিয়েছে, ছেড়ে দেবে। ট্রেন ছেড়ে দিল আনারা স্টেশন থেকে। এটি পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে এই আনারা শহর। আর এর পরের স্টপেজ হচ্ছে পুরুলিয়া, লাস্ট স্টপেজ এই ট্রেনের। আর আমারও গন্তব্য হচ্ছে এই পুরুলিয়া। আর বেশিক্ষণ লাগবে না, আধ ঘন্টার মধ্যেই হয়তো পৌঁছে যাব আমি পুরুলিয়া স্টেশনে। এই সেই পুরুলিয়া শহর যেখানে আমি যাচ্ছি। আর এই পুরুলিয়া শহরেই এক সময় ছিল মাওবাদীদের আধিপত্য, এখনও রয়েছে সামান্য এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে। আর এই মাওবাদীরাই থাকতেন এই জঙ্গলমহলে, আর যেটি 1805 সালে ব্রিটিশরা জঙ্গলমহল জেলা গঠন করেছিল, যার অন্তর্গত ছিল এই পুরুলিয়া। আর 1833 সালে জঙ্গলমহল ভেঙে করা হয়েছিল মানভূম জেলা। আর প্রথমে সদর দপ্তর ছিল মানবাজারে। আর 1838 সালে সদর দপ্তর বর্তমান পুরুলিয়ায় স্থানান্তরিত করা হয়। আর এই পুরুলিয়াতেই হয়েছিল কিন্তু চুয়াড় বিদ্রোহ 1767 থেকে 1832 সাল অবধি। ব্রিটিশদের কর নীতি ও শোষণের বিরুদ্ধে হয়েছিল এই চুয়াড় বিদ্রোহ। আর বারাভূম, মানবাজার, বলরামপুর এবং আশেপাশের অঞ্চলে কৃষক, পাইক এবং আদিবাসীরা এই আন্দোলনে অংশ নিয়েছিল, ওদেরই মেন ভূমিকা ছিল। আর এখানে রয়েছে পঞ্চগড় রাজ্য। পুরুলিয়ার উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত পঞ্চগড় রাজ্য মধ্যযুগের একটি গুরুত্বপূর্ণ রাজ্য ছিল। আর এখানে পুরুলিয়ার কিন্তু ছৌ নৃত্য, এটা হচ্ছে বিশ্ববিখ্যাত। এই পুরুলিয়ার ছৌ নৃত্য কীভাবে হয়, সাধারণত মুখোশ, যুদ্ধ কৌশল, পৌরাণিক কাহিনী ও লোক সংস্কৃতির সমন্বয়ে গড়ে ওঠা এই নৃত্যকে ইউনেস্কো মানবজাতির অমৃত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। আর এই পুরুলিয়াতে রয়েছে কিন্তু অযোধ্যা পাহাড়, যে অযোধ্যা পাহাড়ে বেশ কিছু বছর আগে কিছু দুর্ঘটনা ঘটে গিয়েছিল। আর অনেক পর্যটকরা আসে এই অযোধ্যা পাহাড় দেখতে। সেই অযোধ্যা পাহাড় রয়েছে এই পুরুলিয়া শহরেই। তো এই হলো পুরুলিয়ার ইতিহাস, মোটামুটি এখানে শেষ করলাম। এখন বাজে 11:46। পৌঁছে গেলাম পুরুলিয়া শহরে, এখন বাজে 11:46। এবার রাইট টাইমই আছে, একটুখানি লেট ছিল, ওটা কভার করে দিয়েছে। তো এখানেই আমার আজকে রূপসী বাংলা সুপারফাস্ট এক্সপ্রেসের জার্নি এখানেই শেষ করলাম, যেটা আমি খড়গপুর থেকে পুরুলিয়া অবধি করলাম। আপনাদের দেখালাম ট্রেন সম্পর্কে, আর যাবতীয় যা ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।